সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। আগামী সংসদ নির্বাচনে আয়োজনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আরকর বোর্ডচয়ের সঙ্গে বৈঠকে সমর্থন চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন নির্বাচনেও সমর্থন প্রয়োজন। ডক্টর ইউনূস বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় গভীর আগ্রহের জন্য কমনওয়েলথ মহাসচিবকে ধন্যবাদ জানান। বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী উত্তরণে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন শার্লি বোর্ডচয়। তিনি নিশ্চিত করেন, নির্বাচনের আগে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ। বাংলাদেশের সাথে সম্ভাবনাময় ভবিষ্যৎ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করে যাবে বিভিন্ন দেশ। দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনভারসেশনের এক সেশনে যুক্ত এমনটাই জানান বাংলাদেশে নিযুক্ত 5টি দেশের রাষ্ট্রদূত। কোরিয়া, কসোভো, জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী তাদের দেশ। এ সময় ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান বলেন, বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাজ্য। এছাড়া জলবায়ু সহনশীল পরিস্থিতি তৈরিতেও কাজ করছে তার দেশ। এ সময় কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা গঠনে বাংলাদেশের পাশে থাকবে সেউল। বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, ছোট দেশ হলেও বাংলাদেশের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে তার দেশ। এছাড়া আস্থার সম্পর্ক বজায় রেখে উন্নয়ন ও বাণিজ্যিক সম্পর্ককে দৃঢ় করতে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করবে বলে জানান জার্মান রাষ্ট্রদূত রুডিগার লর্স। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রায়েল বলেন, শিক্ষা, জলবায়ু ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইতিবাচক গুরুত্ব দেয় অস্ট্রেলিয়া। চ্যালেঞ্জ হলেও একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট করা সাশ্রয়ী হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বলেছেন, তফসিল ঘোষণার পর ইসিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি। দেশে প্রথমবারের মতো একসাথে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। অনেকে এটিকে চ্যালেঞ্জ মনে করলেও সরকারের ভাবনা দুটি একসাথে হওয়াই যৌক্তিক। সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভোট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। জানান, তফসিল ঘোষণার পর ইসিকে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন, এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে। আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে ইসে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। তবে একদিনে করাটা, পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো। লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেতে পারে। নির্বাচন উপলক্ষে পুলিশের বডি ক্যামেরা কেনার ব্যাপারে অর্থ উপদেষ্টা জানান, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে, তবে তার পরিমাণ কতটুকু সেটি ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। না, এটা আমি ঠিক করব না, এটা তো আমাদের দায়িত্ব না। এটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে, কারণ ব্যবহার করব, ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না। ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। আপনার সংস্কার নেওয়ার জন্য আস্তে আস্তে একজন একটা অ্যাথলেটকে মানে আরও বেশি ট্রেনিং করার জন্য আস্তে আস্তে ফিজিক্যালি প্রস্তুত হতে হয়। এটা একটা সংস্কার ওরকম একটা ক্রমান্বয় প্রক্রিয়া, ইনক্রিমেন্টাল প্রসেসে করতে হবে। আমাদের এখানে সংস্কার চিন্তা থাকতে হবে এবং এটা কিছুটা আরেকটু বাস্তবচিত হতে হবে। আইন উপদেষ্টা বলেন, শুধু আইন মন্ত্রণালয়ে 21টি সংস্কার আনা হয়েছে। বিচার বিভাগে যে সংস্কার হয়েছে তাতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে 64টা জেলায় লিগালি ম্যান্ডেটরি করে দিয়ে যাব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন, তবে কিছু কিছু উপদেষ্টার আচরণে সেটি মনে হয় না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় নন এমপিও শিক্ষকদের দাবিকে শতভাগ ন্যায়সঙ্গত জানিয়ে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন রিজভী।
এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারের আচরণে মনে হয় তারা গরিব শিক্ষকদেরকে দেশের নাগরিক মনে করে না। এদিকে বিগত 23 দিন ধরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 4000 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন ও অনশন কর্মসূচি করে আসছেন। এই সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব, আমাদের সে বিশ্বাস এখনো আছে ডক্টর ইউনূস সাহেবের সরকারের। কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে, জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন না। তারা অপাত্রে তেল ঢালছেন। দেশে ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্প্রতি দেশে ভয়াবহ যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে সেই বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। আলোচনায় প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের মতামত নেন, জানতে চান এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে। শুক্রবারের ভয়াবহ ভূমিকম্প ও এর পরবর্তীতে 3 দফার ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টাকে মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কেও অবহিত হন প্রধান উপদেষ্টা। বৈঠকে সরকারের পক্ষে কি করণীয় তা নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তিনি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত 300 ভবনের জন্য ব্যবস্থা নিচ্ছে রাজুক। দুপুরে রাজধানীতে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় নিয়ে রাজুকের এক আলোচনায় এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। আলোচনায় অংশ নিয়ে পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, 6 মাস থেকে 1 বছরের মধ্যে ঝুঁকি পর্যালোচনা এবং মূল্যায়ন শেষ করতে হবে। ঝুঁকি সম্পর্কে জানতে এলাকাভিত্তিক আলাদা পরামর্শক ফার্মকে সার্ভের দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি। বলেন, রাজুকের ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত সার্ভের কাজ শেষ করতে হবে। আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, রাজুকের ক্ষমতা বৃদ্ধিতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। জানান, ঝুঁকি মোকাবেলায় ট্রাস্ট গঠনের কাজ চলছে। যে মানুষকে আশ্বস্ত করা যে সরকার এটা নিয়ে আসলে কাজ করছে, কারণ আমরা এই মিটিং এর পরে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজে কয়েকজন বিশেষজ্ঞকে ডেকেছেন, উনি শুনবেন। ফলে আমাদের অ্যাসেসমেন্টের কাজটা আসলে বিশেষ নির্দেশের মাধ্যমে শুরু হয়ে যাওয়া উচিত। জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেটার সমন্বয়ে এই নিয়েই আমরা কথা বলছি এবং এটাকে কার্যকর করার চেষ্টা করছি। বড় ভূমিকম্পের পর মাটির নিচের ফাটল স্থিতিশীল হতে কিছুটা সময় নেয়, আর সেই কারণেই হয় ছোট ছোট কম্পন। শনিবার হওয়া 3টি ভূকম্প নিয়ে আফটার শক, এগুলোর মাত্রা ধীরে ধীরে কমতে থাকায় ভূতত্ত্ববিদরা বলছেন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। এখনই বড় ভূমিকম্পের আশঙ্কা কম, তবে টেকটনিক প্লেটগুলোর ঘর্ষণের কারণে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আতঙ্কগ্রস্ত না হয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি আর সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ও আশেপাশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভূমিকম্প। 3 দিনে 5টি ভূমিকম্পের মুখোমুখি দেশ। 2022 সাল বাদে গত 5 বছরে ক্রমান্বয়ে বেড়েছে এর সংখ্যা। বাংলাদেশে ভূমিকম্প উৎপত্তি জোন 2টি। একটি ডাউকি ফল্ট জোন, যা ময়মনসিংহ সিলেট হয়ে ভারতের করিমগঞ্জের দিকে গেছে। আরেকটি সাবডাকশন জোন, অর্থাৎ ইন্ডিয়ান ও বার্মা প্লেটের একে অপরের দিকের সংকোচন। এর বাইরে আছে বেশ কয়েকটি ফল্ট জোন। এই জোনে ছড়িয়ে আছে সাব ফল্ট জোন। বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট। ইন্ডিয়ান ও বার্মা প্লেটের চাপের কারণে মধুপুর ফল্ট জোনে 5.7 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছে শুক্রবার। শনিবার আরও 3টি কম্পন হয়। 3টি আফটার শক বলে ধারণা ভূতত্ত্ববিদদের। আরও কিছু আফটার শকের সংখ্যা প্রকাশ করছেন তারা, সেগুলো উত্তর দক্ষিণের দিকে হতে পারে। জানান, সাবডাকশন জোনে চাপ জমতে জমতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় শক্তিশালী কম্পন ঘটতে পারে। ছোট ছোট ফল্টগুলোতেও আর্থকুয়েক সংঘটিত পারে। তো এই ফল্টগুলো যদি আর্থকুয়েকের ইপিসেন্টার হয়, তাহলে যেহেতু এই ফল্টগুলো খুব বড় মাপের নয়, তাহলে এই জায়গাগুলোতে বড় মাত্রা আর্থকুয়েক সংঘটিত নাও হতে পারে। ভালো দিক হলো যে আফটার শকগুলো মেইন শককে অতিক্রম করবে না, সুতরাং এর চেয়ে বড় ইভেন্ট সামনে আসবে না বিধায় আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। 2-3 দিন গ্যাপ দিয়ে যদি আরও এটা হতে থাকে তাহলে বুঝবো যে এটা এখন খুবই সক্রিয় এবং ওই যে শক্তিটা বিপুল পরিমাণে ওটা বের হওয়ার চেষ্টা করছে।
তো এটা হচ্ছে আমাদের জন্য, সেই জন্য সতর্ক থাকতে হবে। কিন্তু প্রেডিক্ট করতে পারবো না যে কখন আর্থকুয়েকটা হবে। আমরা ফোরকাস্ট করতে পারি যে হ্যাঁ এই এলাকায় আনুমানিক এরকম সময়, আজ হতে পারে, আগামী 50 বছর পরেও হতে পারে, তাই না? কিন্তু এটা হতেই হবে, এই ভূমিকম্প হতেই হবে, শক্তি বের হতেই হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। ভূমিকম্প প্রবণ না হলেও ভূমিকম্পের শীর্ষ ঝুঁকিতে বাংলাদেশ, এর মধ্যে ঢাকা উচ্চমাত্রার ঝুঁকিতে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সমালোচনা করেন ভূমিকম্প নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার। উৎস কোথায় এটা জানতে হবে, এবং ওই উৎস থেকে কি পরিমাণ ভূমিকম্পের শক্তি, মানে কি রিক্টার স্কেলে কত বেরোতে পারে, এবং তার ফলে ভূপৃষ্ঠের উপর ঝাঁকুনি কেমন হতে পারে, এইগুলা বিবেচনা করে আমার তাহলে ওই বিল্ডিং কোডটা করতে হবে। আমি সোফা সেটের নিচে চলে যাব, বা বিমের নিচে যে দাঁড়াবো, বা দুটো দেয়ালে কর্নারে দাঁড়াবো, ভারী জিনিস আলমারি যদি থাকে সেখান থেকে দূরে থাকবো। ভূমিকম্পে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় ভীতির কারণে। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা না গেলেও জানমালের ক্ষতি কমাতে সচেতনতার বিকল্প নেই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 2030 সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের বড় কেন্দ্র হবে দক্ষিণ এশিয়া। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। হিট স্ট্রেস ও পানির শূন্যতার কারণে ঘরের বাইরে কাজ করা কঠিন হয়ে পড়বে। 25 বছরের মধ্যে কর্মঘণ্টায় ক্ষতি বাড়বে 24 ভাগ। এমন পর্যবেক্ষণ উঠে এসেছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথেষ্ট বিনিয়োগ করছে না দক্ষিণ এশিয়ার দেশগুলো। গ্লোবাল ওয়ার্মিংয়ের ধাক্কা প্রতিনিয়ত নির্মম হচ্ছে দক্ষিণ এশিয়ায়। বিশ্বের অন্য অঞ্চলের তুলনায় এখানে তাপমাত্রা বৃদ্ধির হার বেশি, ফলে অনেক দেশে খরা এখন নিয়মিত ঘটনা। আবার কিছু অংশে তীব্র হয়েছে বন্যা, অতিবৃষ্টি আর ঘূর্ণিঝড়ের দাপট। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর 17% আয় হারাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশ্বব্যাংক বলছে বিপদ সামনে আরও বাড়বে। সোমবার জলবায়ু নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি জানায়, 5 বছরের মধ্যে তীব্র তাপদাহের মুখে পড়বে এই অঞ্চলের 90 ভাগ মানুষ। 4 ভাগের 1 ভাগ পড়বে বন্যার বড় ঝুঁকিতে। পানি ও লবণাক্ততা বাড়লে উপকূলীয় অঞ্চলে বসবাসী কঠিন হয়ে পড়বে, বাড়বে আবহাওয়াজনিত শকের পরিধি। বাংলাদেশের যে 250টি গ্রামে আমরা জরিপ চালিয়েছি, সেখানে জলবায়ু সহনশীল অবকাঠামোর বেশ ঘাটতি দেখা গেছে। এটি নিশ্চিত করা না গেলে 30 লাখ মানুষ নতুন করে ঝুঁকিতে পড়বে। এর পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে। বিশ্বব্যাংক মনে করে, দক্ষিণ এশিয়ার 80 ভাগ পরিবার জলবায়ু সংকটের নিয়তি মেনে নিতে বাধ্য হয়েছে। বাসস্থান ও পেশা বদলে ফেলেছে অনেক মানুষ, যার বড় অংশ পুরুষ। জলবায়ু পরিবর্তন মানে শুধু আবহাওয়ার সংকট না, নতুন আরো অনেক চ্যালেঞ্জ আছে। মানুষকে বোঝাতে হবে যে এই ধাক্কা তীব্র হচ্ছে। বাংলাদেশের জলবায়ু সংকট মোকাবেলার গতি কম, যেখানে চলমান বাস্তবতায় দ্রুত উদ্যোগ জরুরি। সেজন্য সরকারি ও বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে। দক্ষিণ এশিয়া জলবায়ু পরিবর্তনের সংকট তুলে ধরতে আগামীতে রোড শো আয়োজনের কথা জানিয়েছে বিশ্বব্যাংক। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগর আদালতে আনুষ্ঠানিকভাবে চালু হলো পারিবারিক আদালত। বিচার ব্যবস্থায় প্রথমবারের মতো চালু হওয়া এই সেবা পারিবারিক মামলার দীর্ঘসূত্রতা কমানোর পাশাপাশি বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন আইন উপদেষ্টা। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আনুষ্ঠানিকভাবে পারিবারিক আদালতের উদ্বোধন হয়। পাইলট প্রকল্প হিসেবে ঢাকার পাশাপাশি চট্টগ্রামের পারিবারিক আদালতে এই সেবা দেয়া হবে। মামলার পর সেই মামলার তারিখ পেতে বিচারপ্রার্থী কিংবা আইনজীবীদের দিনের পর দিন অপেক্ষা, অতিরিক্ত খরচ তো আছেই। বিচারপ্রার্থীদের এই দুর্ভোগের কথা মাথায় রেখে প্রথমবারের মতো ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চালু হলো পারিবারিক আদালত। সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই আদালতে যে কোনো জায়গা থেকে মামলা করতে পারবেন বিচারপ্রার্থীরা। মামলার অগ্রগতি, তারিখ, ফলাফল থাকবে ড্যাশবোর্ডেই। আদালতে হাজিরাও দেয়া যাবে অনলাইনেই। পারিবারিক আদালতের মাধ্যমে বিচারপ্রার্থীদের সময়, খরচ এবং ভোগান্তি কমবে বলে মনে করেন আইন উপদেষ্টা। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে,
খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আমাদের যে ই রেজিস্ট্রেশন প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করে দিয়ে যাব, ই জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব। আমরা আশা করব আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো আছেন ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন এবং সেটা প্রমাণ করবেন, এগুলি কন্টিনিউটি রাখবেন। এই ই পারিবারিক আদালত তৈরিতে সহায়তা করেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি দেশের বিচার ব্যবস্থার বিপ্লব। এর মাধ্যমে নারীদের বিচার পাওয়ার নতুন ক্ষেত্র তৈরি হলো বলছেন বন ও পরিবেশ উপদেষ্টা। সত্যি যদি এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি আর রেপ্লিকেট করতে পারি, এটা একটা আসলে বিপ্লব করে দেবে। এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার। সপ্তাহে 7 দিন 24 ঘন্টাই পারিবারিক আদালতে সেবা পাওয়া যাবে। পাইলট প্রকল্প হিসেবে ঢাকার পাশাপাশি আগামী 30 নভেম্বর থেকে চট্টগ্রামের পারিবারিক আদালতেও চালু হবে এই ই সেবা। প্রক্রিয়াগুলোকে সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই। এবং ভূমি সেবা হাতের মুঠোয় আনার জন্য চালু হলো ভূমি মোবাইল অ্যাপ। ভূমি মন্ত্রণালয়ের এই নতুন অ্যাপের মাধ্যমে সহজে নামজারি ফি, ভূমি উন্নয়ন কর প্রদান, দাখিলা ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে। ভূমি উপদেষ্টা জানিয়েছেন এতে দুর্নীতি ও হয়রানি কমবে। আর ভূমি সচিব জানিয়েছেন হয়রানি কমাতে সারা দেশের ভূমি সেবা সিস্টেমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি করার কাজও শুরু হয়েছে। ভূমি অফিসে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এ অবস্থা থেকে বের হতে ভূমি সেবা সহজ করতে অনলাইনে নামজারি, ভূমিকর চালু হয়েছে বেশ কয়েক বছর, কিন্তু কোথাও কোথাও সমস্যা এখনো থেকে গেছে। আমার কাছে একজন লোক এসেছিলেন আমার 41 বছর আগে, একটা উপজেলা যখন আমি ইউএনও ছিলাম তখনকার সম্পর্ক ধরে এসেছিলেন। অত্যন্ত সাধারণ মানুষ। সেই ট্রাইব্যুনালে মামলায় তারা পেয়েছে, অ্যাপিল ট্রাইব্যুনাল হয়েছে, অ্যাপিল ট্রাইব্যুনালে তারা পেয়েছে। তখন যখন নামজারির আবেদন করেছে অ্যাসিল্যান্ডের কাছে, অ্যাসিল্যান্ড সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছে। ওইখানে সরকারি কৌশলীর আইনগত পরামর্শ নিয়ে অ্যাসিল্যান্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে এই জমিটার নামজারি করা হোক। পরে আছে 5-6 মাস নামজারি করা হচ্ছে না। তাইলে এটা উপদেষ্টা পর্যায়ে আসতে হবে কেন? উপদেষ্টা পর্যায়ে এখানে আসতে পারে কয়জন এই দেশের? এ ধরনের হয়রানি কমাতে ভূমি মন্ত্রণালয় সারা দেশে দ্বিতীয় প্রজন্মের স্বয়ংক্রিয় নামজারি পদ্ধতি ও ভূমি সেবা মোবাইল অ্যাপ চালু করেছে। এর উদ্বোধন হলো ভূমি ভবনে। এর মাধ্যমে সেবা প্রত্যাশীদের নির্ভরতা কমবে ভূমি কর্মকর্তাদের ওপর। অনলাইনে নামজারি হওয়ার সাথে সাথে আগের মালিকের খতিয়ান থেকে জমি কর্তন হয়ে নতুন মালিকের খতিয়ানে যুক্ত হবে। এতে জালিয়াতির মাধ্যমে একই জমি বারবার বিক্রির সুযোগ বন্ধ হবে। আবার নামজারির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে হোল্ডিং তৈরি হওয়ায় ভূমি অফিসে ধর্ণা দিতে হবে না। অনলাইনে নতুন চালু করা ভূমি অ্যাপের মাধ্যমে ভূমি উন্নয়ন কর দেয়া যাবে, দাখিলা সংগ্রহ, নামজারি ফি, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে। এতে দুর্নীতি ও হয়রানি অনেক কমে যাবে বলে আশাবাদী ভূমি মন্ত্রণালয়। ভূমি সেবা বা এলএসএফসি আমরা যখন নির্বাচন করে যখন আমরা চাপ দিব তখন ওই বিভাগ জেলা ওয়ারি বেছে নেওয়া যাবে। এটা জনগণের প্রতি খুবই সহায়ক হবে। এটা যত বেশি ব্যবহার করব আমরা তত বেশি এটা ইমপ্রুভমেন্টের সুযোগ হবে এবং তত বেশি এটা ইউজার ফ্রেন্ডলি হবে। ভূমি মন্ত্রণালয় ইউএনডিপির সহায়তায় সারা দেশে ভূমি সেবা সিস্টেমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি করা এবং ভুল সংশোধনের কাজও শুরু করেছে। এর আওতায় প্রথম জেলা হিসেবে জয়পুরহাটের শতভাগ খতিয়ান ও হোল্ডিংয়ের নির্ভুল তথ্য অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। দিন শেষে আমরা একটা পেপারলেস ভূমি ব্যবস্থাপনার স্বপ্ন দেখি। সে যেদিন পেপারলেস ভূমি ব্যবস্থাপনা মাঠ প্রশাসন থেকে শুরু করে ঢাকার অফিস পর্যন্ত বাস্তবায়িত হবে, সেদিন আমাদের দেশের মানুষের সত্যিকার হয়রানি অবসান হবে। ভূমি সেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কৃতিত্বের জন্য ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের 58 জন কর্মকর্তাকে ভূমি পুরস্কার দিয়েছে মন্ত্রণালয়। আমরা অটোমেটেড ভূমি সেবা বলছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার 1 সপ্তাহ পার হয়ে গেলেও এখনো প্রস্তুত হয়নি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর রাফাত সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয় গেল 17 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে রায় ঘোষণার পরপর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার নজির থাকলেও শেখ হাসিনার মামলায় দেখা গেছে ব্যতিক্রম। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিসে খোঁজ নিয়ে জানা যায় 453 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি এখনও প্রস্তুত হয়নি, যার ফলে স্বাক্ষরিত অনুলিপি যায়নি প্রসিকিউশন, জেলা ম্যাজিস্ট্রেট আর কারাগারে থাকা দণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের 30 দিনের মধ্যে আপিলের সুযোগ পান দণ্ডপ্রাপ্ত আসামিরা, কিন্তু এ মামলায় কবে থেকে সেই 30 দিন গণনা শুরু হবে তা এখনও জানা যায়নি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে পূর্ণাঙ্গ রায়ের বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। কপি পাওয়া না পাওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না। আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে ডেট অফ জাজমেন্ট, এইটুকু বলা আছে। এদিন জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর রাফাত ও 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর ধার্য করেন আদালত। পলাতকদের পক্ষে নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স। সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন বাকি আসামিরা। আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে, তখনই ইয়েটা হবে যে ভার্চুয়ালের যে বিষয়গুলো গ্রাউন্ডগুলো এগুলো আসলে 4 তারিখের আগে আসলে কোনো কিছু আমরা বলতে পারতেছি শুনানির আগে। আর তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান, এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেছে আসামিপক্ষ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে রাত 8টায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয়। কিছু রিপোর্ট পাওয়া গেলেও বাকিগুলোর জন্য অপেক্ষায় চিকিৎসকরা। সব রিপোর্ট পাওয়া গেলে শারীরিক অবস্থার আপডেট পাওয়া যাবে। রোববার রাত 8টায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের। সংবাদ মাধ্যমকে লেজুর বৃত্তির সুযোগ না দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানালেন সম্প্রচার মাধ্যমের নীতি নির্ধারকরা। যদিও গণমাধ্যমের অতীতের অতি রাজনীতিকরণের দায় সাংবাদিকদের উপরই চাপান বিএনপি মহাসচিব। বলেন, ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি। বিজেসির মতবিনিময় সভায় অপতথ্য বন্ধ করে গণমাধ্যমকে জনবান্ধব হওয়ার পরামর্শ দিয়েছেন রাজনীতিবিদরা। বিজেসির পক্ষ থেকে জাতীয় সম্প্রচার কমিশন সহ 7 দফা সুপারিশ উত্থাপন করা হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসির ধারাবাহিক মতবিনিময়ের শেষ পর্বে ছিলেন রাজনীতিবিদ ও সম্প্রচার মাধ্যমের নীতি নির্ধারকরা। মতবিনিময়ের শুরুতেই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে 7 দফা সুপারিশ তুলে ধরে বিজেসি। সম্প্রচার সংবাদ মাধ্যমকে স্বাধীন সম্পাদকীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হতে দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। মৌলিক এসব দাবি বাস্তবায়নে আগামীর নীতি নির্ধারকদের সহায়তা চান বিজেসি নেতারা। গণমাধ্যমেরও জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। সরকারও এটি অহেতুক বাধাগ্রস্ত করবে না। যদিও দাবির সাথে খুব বেশি দ্বিমত ছিল না রাজনীতিবিদদেরও, তবে তারা সম্প্রচার মাধ্যমকে আরো বেশি জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ার তাগিদ দেন। গত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে যে ভয়ের রাজত্ব ছিল, এই ভয়ের রাজত্ব কিন্তু এখনো শেষ হয় নাই। প্রায় সমান যোগ্যতা নিয়ে বিশ্ববিদ্যালয় পাশ করে কেউ আমলাতন্ত্রে যাচ্ছেন আর কেউ গণমাধ্যমে যাচ্ছেন। আমলাতন্ত্রে একটা নিশ্চিত জীবনের মধ্যে ঢুকছেন, কিন্তু গণমাধ্যমে তাকে একটা অনিশ্চিত জায়গাতে থাকতে হচ্ছে। তাহলে আসলে সেই ব্যক্তির কাছ থেকে তার পেশার যে পেশাদারিত্ব, এটা আশা করা কঠিন। সরকারের পক্ষ থেকে একটা স্ট্রং সোর্স প্রত্যেকটা টেলিভিশনকে হতে পারে তাদের টিআরপির আলোকে বিজ্ঞাপনের আর্থিক সুবিধা টেলিভিশনগুলোকে দেওয়া যেতে পারে। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারেন। আমরা যে পাবলিক ইন্টেলেকচুয়ালিজমের কথা বলি, আমি মনে করি যে সেটা সাংবাদিকরাই করতে পারেন। গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। এই কেউ নিরপেক্ষ নয় বাংলাদেশে। সাধারণ একজন মানুষ, একজন সম্মানিত রিকশাওয়ালা, তারও একটা পক্ষ আছে
সেই পক্ষটা হচ্ছে আমরা বাংলাদেশের পক্ষ। আমরা বাংলাদেশের পক্ষ হয়ে যদি কাজ করি, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এই কাজটি এগিয়ে নিতে পারবো। মতবিনিময় শেখ হাসিনার আমলে সাংবাদিকতায় অতি রাজনীতিকরণের সমালোচনা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদ। আমাদেরকে আপনারা আপনাদের লেজুর ভিত্তি করতে দিবেন না। আপনি ভুল করবেন কিন্তু আপনার সমালোচনা করা যাবে না। এরকম যদি নীতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না। আমরা চাই না আমরা কেউ আপনাদের লোক হই। আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের লোক হতে চাই না, লোক থাকতে চাই না। আমরা যেন এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে সাংবাদিক নির্যাতনের ঘটনা আগের মতো আর না ঘটে, কি কমিটমেন্ট সেটা আমরা পরিষ্কারভাবে আপনাদের নির্বাচনী ইশতেহারে দেখতে চাই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আশ্বস্ত করেন গণমাধ্যমের স্বাধীনতা তাদের অগ্রাধিকার। পাশাপাশি সাংবাদিকদেরও অতীতের আচরণের সমালোচনা করেন তিনি। রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এই দেশের মানুষের দেখা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। যে আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। এর আগে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় সরকার, সুশীল সমাজ, গণমাধ্যমের নীতি নির্ধারক ও সাংবাদিক নেতাদের সাথেও আলাদা মতবিনিময় করেছে বিজেসি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সিজিএস এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, শুধু আইন বাতিল করলেই চলবে না, আগামী সরকারকে নিবর্তনমূলক আচরণ থেকেও সরে আসতে হবে। সাংবাদিকদেরকে নিবর্তনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আকাশের সব রকম তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয়। যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, আমরা এই আইন অবসান চাই এবং এটা যাতে ঘুরে ফিরে না আসে সেই বিষয়ে রাজনৈতিক যারা নেতৃত্ব থাকবেন আগামী দিনে, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই বিষয়গুলো রিথিঙ্ক করা। নতুন করে অনেকে সেই ব্রিটিশ আমলের দণ্ডবিধিকে আবিষ্কার করছেন, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধ আছে, যেখানে এনমিটি বিটুইন কমিউনিটিজ এরকম অপরাধগুলো আছে। আধুনিক এবং একই সাথে মধ্যযুগীয় একটা পন্থা মব দিয়ে আপনি গিয়ে মামলাটাও করছেন, মামলাটা যাতে ঠিক মতো না চলতে পারে, নিজের আইন নিজের মতো যাতে না চলতে পারে, জোর জবরদস্তির কারণে অন্যদিকে যাতে চলে যায়, সেই ব্যবস্থা আমরা দেখছি। আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে 6 দিনে 21,000-এর বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা। জেলা হিসেবে ঢাকা ও আসন হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3-এর প্রবাসী বাংলাদেশিরা। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসী সহ 4 শ্রেণীর ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে পোস্টাল ভোট বিডি অ্যাপের সবশেষ তথ্য তুলে ধরা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোই 19 নভেম্বর থেকে নিবন্ধন চলছে। আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে নিবন্ধন শুরু হয়েছে। সব মিলে এসব অঞ্চলের 68টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় প্রায় 8,000, জাপানে প্রায় 5,000 এবং দক্ষিণ আফ্রিকায় 2,500 প্রবাসী নিবন্ধন করেছেন। দেশের অনেক প্রতিষ্ঠান বহু আগে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এখন রক্ষা করতে হবে বললেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আয়োজিত গণশুনানি শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রার্থীরা সম্পদের হিসাব দিতে বাধ্য থাকলেও রাজনৈতিক নেতারা প্রায়ই আংশিক হিসাব জমা দেন এবং বাকি অংশ গোপন রাখেন। এই ধরনের তথ্য গোপনের প্রবণতা রোধে সচেতনতা ও কঠোর নজরদারিতে গুরুত্ব আরোপ করে উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের আহ্বান করেন তিনি। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা কঠিন। দুদক, বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করলেও তার অগ্রগতি সন্তোষজনক নয় বলে জানান দুদক চেয়ারম্যান। আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন, আপনি যদি ঘুষখোরকে নির্বাচিত করেন, চাঁদাবাজকে নির্বাচিত করেন, নমিনেশন বাণিজ্য যারা করে তাদেরকে নির্বাচিত করেন, তাহলে আপনাকে তো সেই একই রকম জিনিস ভোগ করতে হবে।
আমাদের ইনস্টিটিউশনগুলি অনেকটাই ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশনগুলিকে রক্ষা করতে হবে। ডিজিটাল লেনদেনের জটিলতা দূর করে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য অ্যাপ ভিত্তিক আর্থিক হাব তৈরি করছে বাংলাদেশ ব্যাংক, যা পুরোপুরি চালু হবে 2027-এর জুলাইয়ে। মতবিনিময় সভায় এমন তথ্য জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, আর্থিক খাতে প্রবৃদ্ধি ও স্বচ্ছতার জন্য ক্যাশলেস ইকোনমির বিকল্প নেই। আর্থিক খাতে প্রবৃদ্ধি আর স্বচ্ছতা বাড়াতে দীর্ঘদিন ধরেই ক্যাশলেস ইকোনমির কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে বড় বাধা হচ্ছে প্রান্তিক মানুষ আর মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম। ব্যাংকগুলোর মধ্যে আর্থিক লেনদেন জটিলতা দূর করা। বিষয়টিকে আরও সহজ করতেই আয়োজন করা হয় মতবিনিময় সভার। জানানো হয়, মোজালুপ নামে অ্যাপ ভিত্তিক আর্থিক হাব চালু করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, যাতে অংশীজনরা ডিজিটাল মাধ্যমে সহজেই লেনদেন করতে পারবে। ফিচার বা বাটন ফোনেও মিলবে এই সেবা। সহজেই লেনদেন করতে পারবেন প্রান্তিক মানুষও। এতে কমবে নগদ লেনদেনের দীর্ঘসূত্রিতা, নিশ্চিত হবে স্বচ্ছতাও। ট্রানজ্যাকশনসগুলো হয়, যেটা আজকাল যে ক্যাশে কথা হচ্ছে, এখানে কিন্তু অনেক নন ট্রেসেবল ট্রানজ্যাকশনস হয়, যেগুলো কোনো রেকর্ড থাকে না। সো আমরা যদি এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে আমরা প্রত্যেক ট্র্যাক করতে পারবো। একজন কাস্টমার যদি ব্যাংকে যেতেন, ব্যাংকে গিয়ে একটা চেক দিতেন, কাউন্টার থেকে টাকা তুলতেন, তারপরে গিয়ে তিনি হয়তো এগুলো বিভিন্ন জায়গায় করতেন। এই ছোট ছোট রেমিটেন্সগুলো কিন্তু আসলে ব্যাংক করতো না কখনো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, প্রতিযোগিতায় টিকে থাকতে ক্যাশলেস ইকোনমির বিকল্প নেই। তাৎক্ষণিক আর্থিক লেনদেনের মাধ্যম নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। গেটস ফাউন্ডেশনের সহায়তায় আর্থিক হাবটি 1.5 বছরের মধ্যেই পুরোপুরি চালু করা যাবে। 1.5 বছরের মধ্যে জুলাই 27 আমাদের ফুলি অপারেটিং সিস্টেম চালু হয়ে যাবে। তার আগে থেকেই হয়তো টেস্টিং এবং পার্সিয়াল অপারেশন চালু হয়ে যাবে। বাংলাদেশের কনটেক্সচুয়ালাইজ করে নিতে পারবো এবং সেটাকে বাংলাদেশের কনটেক্সটে আমরা ব্যবহার করতে পারবো। বৃহৎ আকার বাংলাদেশের ইকোনমি অনেক বড়। রাজস্ব আদায়ের পদ্ধতি, ট্রানজ্যাকশন ফি, সকল অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমাদের যে ক্যাশলেস জার্নি, সেটার সাথে এটাকে আমরা সংযুক্ত করি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। লাইসেন্স নবায়নে অযৌক্তিক বাধা, বহির্গমন ছাড়পত্র ইস্যু সংকটে থমকে যাচ্ছে জনশক্তি রপ্তানি। অবৈধভাবে বাতিল করা হয়েছে 45টি রিক্রুটিং লাইসেন্স, যা এই শ্রম খাতের স্থিতিশীলতা বিনষ্ট করছে। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে 50 লাখ টাকা জামানতের বিধান বাতিলের দাবি জানিয়েছে শ্রম বাজার রক্ষা আন্দোলন। সকালে রাজধানীর কাকরাইলের বিএমইটি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রিক্রুটিং এজেন্টদের নেটওয়ার্ক শ্রম বাজার রক্ষা আন্দোলন। নেতারা অভিযোগ করেন, সৌদি আরবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সত্যায়িত করার বিধান জটিলতা বাড়াচ্ছে। এর ফলে বিপুল সংখ্যক কর্মী আটকে গেছেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, জাপানে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বলা হয়, নারী কর্মী প্রেরণ ও দেশভিত্তিক জামানত প্রথা বাতিল করা দরকার। লাইসেন্স জামানতের লভ্যাংশ পে অর্ডার ব্যবস্থা বাতিল করার দাবি তোলা হয়। সমাবেশে একক এজেন্সি বাধ্যতামূলক বাতিল চায় শ্রমবাজার রক্ষা আন্দোলন। চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে বহুতল ভবনের 4 তলায় অবস্থিত কম্বলের গোদাম। নগরীর কদমতলীতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, তবে হতাহত হয়নি কেউ। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বেলা 1:30টার দিকে চট্টগ্রামের কদমতলী পোড়া মসজিদ এলাকায় চেয়ারম্যান মার্কেটের 4র্থ তলায় আগুন লাগে, যেটি আল হোসেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কম্বলের গোদাম। শুরুতে তীব্রতা কম থাকলেও ধীরে ধীরে আগুন বাড়তে থাকে। স্থানীয়রা নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জামাত স্টার্ট হয়েছে, তারপর আগুন ধরে গেছে। মসজিদের বাইরে দেখতেছি দেখি এই আগুনের অবস্থা। আমরা নিচে ছিলাম, মাল নামাচ্ছিলাম, তখন উপর থেকে দেখতে বেশি বেশি করে ধোঁয়া বের হচ্ছে, চিল্লাচিল্লি হয়ে গেছে। গোডাউনে ঢুকার কোনো চান্স পাই না, তারপর ধোঁয়ার জন্য এখানে যাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে অনেক চেষ্টা করছি ঢুকার, কিন্তু ঢুকতে পারতেছি না। তারপরে ফায়ার সার্ভিস আসছে, উপর উঠছে আমাদের ছাদের থেকে, এখানে পানি মারছে। আমরা ধোঁয়ার কারণে আমরা নিজেরাই কোনো কি দিশকুল পাচ্ছি না। আগুনের লেলিহান শিখা ও প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আশপাশের ভবনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ভবনটিতে কম্বল ছাড়াও 2য় ও 3য় তলায় রয়েছে প্লাস্টিক জাতীয় পণ্য অর্থাৎ দাহ্য পদার্থ। চারিদিকে
থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখন এলাকাবাসী বুঝতে পারছে যে এখান থেকে আগুন লাগছে। এই সুবাদে সবাই ঝাঁপিয়ে পড়ছে। অনেক কিছু ঘটনা আছে, এখন কোন জায়গা থেকে লাগতেছে মানে এটা জানতে পারে না। যতক্ষণ ঢুকতে পারবে না ততক্ষণ না নিভাইতে পারবে না আগুনটা। পুরাটা রবার বল এখানে। ওটা তো বন্ধ ছিল তো এটা বলা যায় না কি এর থেকে কিভাবে লাগছে। আমরা তো যখন ধোয়া হয়েছে তখন দেখছি। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আমার যে 8টা ইউনিট, এই 8টা ইউনিট একটা সিঁড়ি দিয়ে এবং পার্শ্ববর্তী স্থান থেকে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি। সর্বশেষ আমরা 4টে বাজে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 6 দফা দাবিতে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবারের মধ্যে দাবি মেনে নেওয়া সরকারি আদেশ জারি না হলে 29 নভেম্বর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন। সেখানে স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা সহ 6 দফা দাবি তুলে ধরা হয়। সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে নিয়মতান্ত্রিকভাবে আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়ে তা বাস্তবায়ন করেনি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন। উপজেলা ও থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি গ্রেড 10ম হতে 9ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা। 1994 সালে সংশোধিত নিয়োগ বিধি অনুযায়ী পদটি 10ম গ্রেডে উন্নীত করা হয়। পরবর্তীতে বিভিন্ন দফায় কয়েকটি গ্রেডের উন্নতি হলেও সহকারী শিক্ষক পদটিতে কোনো পরিবর্তন হয়নি বলে দাবি তোলেন আন্দোলনকারীরা। তারা বলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি 9ম গ্রেডে উন্নীত করা হলে সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয় বা বাড়তি বরাদ্দের প্রয়োজন হবে না। মাঠ পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, প্রশাসনিক শৃঙ্খলা ও চেইন অব কমান্ড সুসংহতকরণ এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য দূরীকরণের লক্ষ্যে পদটি 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে উন্নীত করার জোর দাবি জানান তারা। 5 ডিসেম্বরের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গরুর হাট নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত 3 জন গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পূর্বাঞ্চলের শিমুলিয়ায় অনুমোদনহীন এই হাটটি কয়েক মাস আগে স্থায়ীভাবে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। তবে সম্প্রতি কয়েক সপ্তাহ যাবৎ সেখানে প্রভাব খাটিয়ে হাট বসাচ্ছেন জসিম উদ্দিন নামে এক ব্যক্তি। এ সময় হাট চলাকালে মামুন নামে অপর এক ব্যক্তি লোকজন নিয়ে হাটের নিয়ন্ত্রণ নিতে আসলে দুপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফরিদপুরের বোয়ালমারীতে 2 শিশুর হাতাহাতির জের ধরে তেলজুড়ি বাজার পরমেশ্বরদী পশ্চিম পাড়ায় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে। আহত হয়েছেন অন্তত 25 জন। সকালে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সম্প্রতি পরমেশ্বরদী গ্রামের 2 বাসিন্দা জাপান মোল্লা, মোহাম্মদ হারুনের ছেলেদের মধ্যে নদীতে গোসল করার সময় ঝগড়া বাঁধে। এরই জেরে সকালে হারুনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের বাড়িঘরে। এ সময় 25 থেকে 30টি বাড়িতে হামলা ভাঙচুর চালানো হয়। অভিযোগ উঠেছে লুটপাটেরও। এছাড়া তেলজুড়ি বাজারে কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দুটো বাচ্চা 2 জনে হাতাহাতি মারামারি করছে। এটা নিয়ে গতকালকে এরা বসছিল। বসার পরে এটা কোনো মীমাংসা না হয়ে এটা হঠাৎ করে নিজেরা এখন গ্যাঞ্জাম করে সালতার কিছু লোক এপাশে ঢুকে গেছে, এপাশে কিছু লোক এখানে ঢুকে যায়। অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে কোটা বিরোধী ঐক্যজোট তথা সাধারণ শিক্ষার্থীরা। ফলে দিনভর বন্ধ প্রশাসনিক কার্যক্রম। নিয়োগে বৈষম্য সহ 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে মূল গেইটে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত ছাত্র জনতা। নিয়োগে বৈষম্য দূর করা সহ 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। একই সাথে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেন। এই আন্দোলন একক কোনো জাতি সম্প্রদায়ের পক্ষে নয়, আবার একক কোনো জাতি সম্প্রদায়ের বিপক্ষেও নয়। 7% কোঠা এবং 93% মেধার আলোকেই আমাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক করতে হবে।
পরিষদে তালা মেরে দেয়ায় বন্ধ প্রশাসনিক সব কার্যক্রম। কোটা বিরোধী ঐক্যজোট নেতাকর্মীদের সাথে এই আন্দোলনে যোগ দেন রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেখানে আমার রাষ্ট্র, আমার সিস্টেম আমাকে পিছিয়ে রাখছে, আমাকে আমার ন্যায্য অধিকার দিচ্ছে না, ওই জায়গা থেকে অবশ্যই আমাকে আমার ন্যায্য অধিকারের জন্য লড়াই করে যেতে হবে। পরবর্তীতে যদি আমরা ওনাদের পক্ষ থেকে কোনো মেসেজ না পাই, পরে আমরা এর থেকেও কঠোর কর্মসূচির দিকে আমরা যাব। এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার রাঙ্গামাটিতে 8 ঘন্টা হরতাল পালন করে আন্দোলনকারীরা। দাবি পূরণে 2 দিনের আলটিমেটাম দিয়েছিলেন তারা। দুবাই ইবনে শাহাদাত, যমুনা নিউজ। পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর হেডকোয়ার্টারে আত্মঘাতী হামলা সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে। এই ঘটনায় 3 হামলাকারী সহ 6 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, সোমবার আধা সামরিক বাহিনীর সদর দপ্তরের মূল ফটকের সামনে বোমা বিস্ফোরণ ঘটায় এক হামলাকারী। বাকি 2 জন জোরপূর্বক ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা কর্মীদের ছোড়া গুলিতে নিহত হয় তারা। হামলাকারীদের ছোড়া পাল্টা গুলিতে নিহত হয় গেটের কাছে থাকা 2 নিরাপত্তা কর্মী। গুরুতর আহত হয় অন্তত 6 জন। তারা সবাই বেসামরিক নাগরিক। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আর এই ছিল আজকে সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।